সমুদ্রের নীল জলরাশির গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় জাহাজ, যেন সামুদ্রিক অজগরের মতো নিশ্চুপ অপেক্ষা করছে সঠিক সময়ের। এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি রাশিয়ার তৈরি একটি বিশেষ যুদ্ধজাহাজ ইয়ান্তার। নামটা শুনতে সাধারণ মনে হলেও এর কাজ ও ক্ষমতা পশ্চিমা বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2015 সালে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার নৌবাহিনীতে যোগ দেওয়া এই জাহাজটি প্রজেক্ট 22010 শ্রেণীর অন্তর্গত। বাহ্যিকভাবে এটিকে গভীর সমুদ্র গবেষণা জাহাজ বলা হলেও বাস্তবে এর কাজ অনেক বেশি গোপনীয় ও বিপজ্জনক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষ সংস্থা গভীর সমুদ্র গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমুদ্রতলের ম্যাপিং ও রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জাহাজটি ব্যবহার করা হয়। ইয়ান্তারের সবচেয়ে আতঙ্কজনক দিক হল এর বিশেষ ক্ষমতা। এই জাহাজটি একাধিক রিমোট কন্ট্রোল সাবমেরিন দিয়ে সজ্জিত, যেগুলো পানির নিচে গিয়ে বিভিন্ন ধরনের বোমা পেতে রাখতে পারে। এগুলো সমুদ্র জলের কেবল কেটে ফেলতে পারে, এমনকি পাইপলাইনের কাছে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে চূড়ান্ত হামলার জন্য বিশেষ অস্ত্র ইনস্টল করতে পারে। এই কারণেই পশ্চিমা বিশ্ব ও ন্যাটো এই জাহাজকে কুখ্যাত বলে অভিহিত করে। ইয়ান্তারের কর্মকাণ্ডের ইতিহাস বেশ উদ্বেগজনক। 2023 সালে নরওয়ের কাছে একটি গবেষণা জাহাজকে হয়রানি করার অভিযোগ ওঠে এই জাহাজটির বিরুদ্ধে। 2024 সালে আয়ারল্যান্ডের সাগরে মাইক্রোসফট ও গুগলের ডাটা কেবলে হামলার পেছনেও এই জাহাজের হাত ছিল বলে সন্দেহ করা হয়। জার্মানির সমুদ্রতলে গ্যাস পাইপলাইন আক্রমণের ঘটনাতেও এই জাহাজটিকে দায়ী করা হয়। বর্তমানে রুশ গবেষণা জাহাজ ইয়ান্তার অবস্থান করছে ইংলিশ চ্যানেলের একেবারে মাঝামাঝি অংশে, যা যুক্তরাজ্যের সমুদ্রসীমার খুব কাছাকাছি হওয়ায় পশ্চিমা মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পানির নিচের সাবমেরিন কেবলগুলো বিস্তৃত, যেগুলোর মাধ্যমে প্রতিদিন 7 থেকে 8 মিলিয়ন ডলারের বেশি আর্থিক লেনদেন ও তথ্য আদান প্রদান করা হয়। আধুনিক বৈশ্বিক অর্থনীতি যেখানে মুহূর্তের মধ্যে তথ্য প্রবাহের ওপর নির্ভরশীল, সেখানে এই কেবলগুলো এক প্রকার প্রাণশক্তির মতো কাজ করে। ইয়ান্তারকে শুধু একটি গবেষণা জাহাজ বলে পরিচিত করা হলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি জাহাজটির উন্নত সাবমেরিন, ড্রোন ও পানির নিচের রোবোটিক বাহিনী রয়েছে, যা গভীর সমুদ্রের কেবলে প্রবেশ, শনাক্ত অথবা প্রয়োজনে ক্ষতি করার ক্ষমতা রাখে। এই জাহাজটির এই অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে সন্দেহ জাগিয়েছে। এটি কি শুধুই গবেষণামূলক অভিযান নাকি সম্ভাব্য কৌশলগত প্রস্তুতির অংশ? যদি এই কেবলগুলো কোনোভাবে অক্ষম হয়ে যায়, দুর্ঘটনা হোক বা শত্রু ভাবাপন্ন হামলায়, তাহলে যুক্তরাজ্য সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে অভূতপূর্ব বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ব্যাংক লেনদেন থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ সবকিছু স্থবির হয়ে পড়তে পারে। এই সম্ভাবনায় পশ্চিমা দেশগুলোকে এখন আরও সতর্ক করে তুলেছে। যুক্তরাজ্য ও ন্যাটো বাহিনী এই অঞ্চলে কয়েকটি ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান মোতায়েন করেছে। তারা কয়েক দফায় ইয়ান্তারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও রাশিয়া সেখান থেকে জাহাজটি সরায়নি। উল্টো জাহাজটি তাদের যুদ্ধবিমানগুলোর দিকে সরাসরি তাক করেছে, যা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই ধরনের লেজার পাওয়ার ব্যবহার করলে যুদ্ধবিমানগুলো অভ্যন্তরীণ ফাংশন বিকল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়া হঠাৎ করে এত সাহস কোথা থেকে পেল? কিভাবে তারা একটিমাত্র জাহাজ নিয়ে ন্যাটোর এত শক্তিশালী অঞ্চলে প্রবেশ করে যুক্তরাজ্যের জলসীমার কাছে দাঁড়িয়ে থাকছে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূল মাস্টারমাইন্ড হল যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে 28 দফায় একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে যুক্তরাজ্য ও ন্যাটোর অন্যান্য দেশগুলো। তাই যুক্তরাষ্ট্র রাশিয়াকে উস্কে দিচ্ছে, যাতে তারা ন্যাটোর ওপর চাপ প্রয়োগ করতে পারে ও যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে পারে তাদের এই 28 দফার শর্ত মেনে নিতে। যুক্তরাষ্ট্রের বর্তমান ভূরাজনৈতিক অগ্রাধিকার স্পষ্টভাবে দুই প্রতিদ্বন্দ্বী শক্তিকে কেন্দ্র করে চীন ও ইরান। চীন বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক শক্তিতে দ্রুত আরও প্রভাবশালী হয়ে উঠছে, আর ইরান মধ্যপ্রাচ্যে তার সামরিক সক্ষমতা, ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক জোট এবং প্রতিরোধ শক্তির মাধ্যমে এক নতুন শক্তিধর কেন্দ্র গড়ে তুলেছে। ফলে ওয়াশিংটনের দৃষ্টিতে ইরানকে প্রতিহত করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধকে আর দীর্ঘায়িত করতে চায় না। ইউক্রেনে মার্কিন সম্পৃক্ততা যত বাড়বে, তাদের সামরিক সম্পদ, কূটনৈতিক মনোযোগ ও রাজনৈতিক শক্তি তত বেশি বিভক্ত হয়ে পড়বে। তাই ওয়াশিংটন এখন যে কোনোভাবে রাশিয়াকে নিরপেক্ষ শক্তি হিসেবে ধরে রাখতে আগ্রহী। তাদের লক্ষ্য রাশিয়া যেন চীনের আরও ঘনিষ্ঠ মিত্রে পরিণত না হয় এবং ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার পথে না যায়।
যুক্তরাষ্ট্র চায় এক সম্ভাব্য ইরান ইসরায়েল সংঘাতে, যা বৃহত্তর মধ্যপ্রাচ্যের যে কোনো সামরিক উত্তেজনায় রাশিয়া যেন অন্তত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান না নেয়। এমনকি ওয়াশিংটনের আশা, যদি পরিস্থিতি আরও জটিল হয়, রাশিয়া ইরানকে চাপ দিতে পারে বা নিরপেক্ষ অবস্থানে থেকে ইরানের শক্তি কমাতে সাহায্য করতে পারে। সব মিলিয়ে রাশিয়াকে নিরপেক্ষ রাখাই যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসেবের বড় অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইউরোপের নেতারা গোপনে ইউক্রেনের প্রেসিডেন্টের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছেন যেন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেন। সম্প্রতি ইউক্রেনের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে যে তারা 28 দফার এই প্রস্তাব বাস্তবায়নে প্রস্তুত। আন্তর্জাতিক কূটনীতির এই জটিল সময়ে রুশ গবেষণা ও গোয়েন্দা সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে ইয়ান্তার জাহাজটি। বাহ্যিকভাবে এটি একটি গবেষণা জাহাজ হলেও সামরিক বিশ্লেষকদের মতে এর ভূমিকা অনেক বেশি সূক্ষ্ম ও কৌশলগত। সমুদ্রের অতি গভীরে নামতে সক্ষম সাবমার্সিবল, পানির নিচে নজরদারি যন্ত্রপাতি এবং সম্ভাব্যভাবে ক্যাবল কাটার বা ইন্টারসেপ্টর করার ক্ষমতা, সব মিলিয়ে ইয়ান্তারকে এক ধরনের নীরব গুপ্তচর বলা হয়। বর্তমানে ইংলিশ চ্যানেলের মতো অত্যন্ত সেন্সিটিভ এলাকায় এর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাজ্য ও পশ্চিমা বিশ্বের জন্য এই অবস্থান একটি স্পষ্ট বার্তা বহন করে। রাশিয়া চাইলে তাদের গুরুত্বপূর্ণ সাগরতলের যোগাযোগ, আর্থিক ক্যাবল বা সামরিক নেটওয়ার্কে চাপ সৃষ্টি করতে পারে। এর প্রতিটি গতিবিধি এখন বড় বড় শক্তির নজরে, যেন সমুদ্রের উপর ভারসাম্য এক চলন্ত সতর্ক সংকেত। ইয়ান্তারের উপস্থিতি শুধু তাই একটি জাহাজের গতিপথ নয়, এটি হয়ে উঠেছে শক্তির প্রদর্শনী, ভূরাজনৈতিক বার্তা এবং আধুনিক হাইব্রিড যুদ্ধের প্রতীক। নীরব কিন্তু তীক্ষ্ণ এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তার সময় বলে দেবে। তবে একথা স্পষ্ট, ইয়ান্তার এখন বিশ্ব রাজনীতির বোর্ডে এক অঘোষিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী খেলোয়াড়।